তো এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটা আমাদের খুবই মানে একদম বেসিক কতগুলো জিনিস। সেটা হলো, আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে অধিবৃত্ত আর পরাবৃত্তর মধ্যে মেইন পার্থক্য কি। আমরা দেখে আসছিলাম যে পরাবৃত্ত সমীকরণটা কেমন ছিল, বলবো ভাই পরাবৃত্তটা দেখতে তো এরকম ছিল, ওই তো আমরা ফার্স্টে পড়ে আসছি না, y স্কয়ার সমান 4x, এটা পরাবৃত্ত ছিল। আর অধিবৃত্তটা দেখতে কেমন, বলবো ভাই এরকম, অধিবৃত্তটা হচ্ছে দেখতে এরকম। তো আমি যদি এখন বলি যে এই পরাবৃত্তের গ্রাফ আর এই অধিবৃত্তের গ্রাফ, দুটো গ্রাফের মধ্যে ডিফারেন্স কি, কখনো কি বলতে পারবা ভাই পরাবৃত্ত তো একদিকে হয়, তো এটা একটা পরাবৃত্ত এটা একটা পরাবৃত্ত, এই দুটো পরাবৃত্ত মিলে একটা অধিবৃত্ত হয়েছে, ব্যাপারটা কি এরকম? না, কখনো এরকম না। যদি এরকম চিন্তা করে থাকো তাহলে একদম ভুল। আমরা এখানেই ডেফিনেশন দিব, বলছিলাম আমরা উপবৃত্ত পরাবৃত্ত আঁকতে আমরা কোনো সরলরেখা ইউজ করি নাই, বাট এই যে অধিবৃত্ত আঁকতে যে আমরা সরলরেখা ইউজ করছিলাম এর কারণটা কি। অধিবৃত্তটা আঁকতে দেখো আমরা এরকম সরলরেখা টেনেছিলাম, এই সরলরেখা টানার পিছনে অনেকগুলো কারণ আছে, আমরা এমনি এমনি টানি নাই। এখান থেকে আমরা বুঝতে পারবো যে অধিবৃত্তের এই সরলরেখাটা, অধিবৃত্তের গ্রাফগুলো মানে বক্ররেখাটা এবং এই যে পরাবৃত্তের বক্ররেখার মধ্যে মেইন ডিফারেন্স গুলো কি কি। দেখো অধিবৃত্তের গ্রাফের ক্ষেত্রে আমরা যে সরলরেখাটা টানছি তার আগে পরাবৃত্তের দিকে একটু দেখি। তো আমরা যখন তোমরা অনার্সে যাবা তখন একটা কার্ভেচার নামে একটা জিনিস পাবা তুমি, কার্ভেচার, CURVATURE মেবি, কার্ভেচার। কার্ভেচার হচ্ছে বাঁকা, আমি তোমাদেরকে নর্মালি বলি এটা হচ্ছে বাঁকা, তার মানে যেটার বাঁকা যত বেশি সেটা কার্ভেচার তত বেশি। তো পরাবৃত্তের গ্রাফ যেটা, এই পরাবৃত্তের গ্রাফে না প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই রেখাটা কার্ভ হবে। আমি একবার বলি, পরাবৃত্ত যেটা, সেই পরাবৃত্তে বা প্যারাবোলা যেটাকে আমরা বলতেছি, পরাবৃত্তে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে দেখো কার্ভ হচ্ছে, প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে কার্ভ হচ্ছে, কোনো জায়গায় কার্ভেচার সেম নাই, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সেটা কার্ভ হচ্ছে এবং একসময় সেটা কার্ভ হতে হতে কিন্তু আসলে উপবৃত্তে পরিণত হয়। এটা তোমরা বড় ক্লাসে ওঠো বা তোমরা ইউটিউবের অনেক ভিডিও আছে, এক্সেন্ট্রিসিটি লিখে সার্চ দিবা ইউটিউবে, দেখবা যে কিভাবে আসলে যে ই এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে আলটিমেটলি এই পরাবৃত্তটা উপবৃত্তে কনভার্ট হয়। তো যাই হোক, আমরা এটা মনে রাখবো যে পরাবৃত্তের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কার্ভ হয়, দ্যাট মিনস পরাবৃত্তের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কার্ভেচার আছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কার্ভ হবে। বাট অধিবৃত্তের গ্রাফের দিকে দেখো, অধিবৃত্ত কার্ভ হচ্ছে ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে দেখো এটা কিন্তু একটা লাইনকে ফলো করতে থাকে, এটা একটা লাইন ছিল, এই লাইনকে ফলো করে 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 এরা চলতে থাকে। তাহলে আমরা কি দেখতেছি যে পরাবৃত্তের গ্রাফে কার্ভেচার হয় প্রত্যেকটা মোমেন্টে, বাট অধিবৃত্তে কিন্তু কার্ভেচার হয় না। দেখো একটা নির্দিষ্ট সময় পরে এই কার্ভটা কিন্তু আর থাকে না, এই কার্ভটা হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখো এটা কিন্তু এই লাইনকে ফলো করে চলতে থাকতেছে, এই যে এখানে যে লাইনটা ছিল এই লাইনকে ফলো করে চলতে থাকে, এই জন্য এখানে লাইনটা টানা হয়। এবং কি হয়, এই লাইনটা, এই যে এই লাইনটা কিন্তু এই জিনিসটাকে টাচ করতে চায়। দেখো যতই এরা দূরে যাচ্ছে ততই এই লাইনটা আর এই অধিবৃত্তের যে গ্রাফটা দুটো কিন্তু অনেক কাছাকাছি হবে। তো এই লাইনটা এটাকে টাচ করতে চায় বাট পারে না। ঠিক আছে, কেন পারে না এটা আমরা ব্যাখ্যা পরে দিচ্ছি। এখানে আপাতত আমরা শিখলাম যে পরাবৃত্তের যে কার্ভেচারটা আমাদের দেখা যাচ্ছে এটা প্রত্যেকটা মোমেন্টে থাকবে, বাট অধিবৃত্তের এটা কার্ভেচার হবে না, একটা নির্দিষ্ট সময় পরে এটা একটা লাইনকে ফলো করে চলতে থাকে, এটাকে আমরা অধিবৃত্ত বলে থাকি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে এই যে এই লাইনটা কি করতেছে, এই অধিবৃত্তকে ফলো করে চলতে থাকতেছে এবং বলতেছিলাম কি যে এই যত দূরে যাবে এরা, যত অসীমের দিকে যাবে তত কিন্তু এই রেখা দুটো অনেক কাছাকাছি হবে, অর্থাৎ এই রেখাটা এই অধিবৃত্তকে টাচ করতে চায় বাট পারে না। আমরা ধরে নিচ্ছি যে এই রেখাটা এই অধিবৃত্তকে অসীমে গিয়ে টাচ করবে। কোথায় গিয়ে টাচ করবে? অসীমে গিয়ে টাচ করবে, যার কারণে এই যে লাইনটাকে দেখতে পাচ্ছি এটাকে আমরা অসীম তট বলে থাকি। আমি আরেকবার বলি, যেটা এই অধিবৃত্তটা লাইনকে ফলো করে চলে আমরা, এবং এই লাইনটা এই অধিবৃত্তকে টাচ করতে চাই বাট পারে না, এবং যত দূরে যাচ্ছে তত কাছাকাছি হচ্ছে, টাচ করতে চাচ্ছে, ধরে নিচ্ছে আমরা অসীমে গিয়ে টাচ করবে, যার কারণে আমরা এই লেখাটাকে কি বলতেছি, ওই রেখাটাকে অসীম তট বলতেছি। তো এখন আমরা এই অসীম তটের সমীকরণটা বের করব, এই অসীম তটের সমীকরণটা আমরা বের করতে চাচ্ছি। অসীম তটের সমীকরণ বের করতে হলে আমরা কিচ্ছু করব না, আমরা এই অধিবৃত্তের সমীকরণ জানতাম কোনটা, x² - y² - b² = 1, এটা জানতাম। এখান থেকে আমরা y এর মানটা বের করব, তাহলে কি আসবে দেখো, y² / b² = x² / a² - 1। তখন আমরা কি করলাম, এখান থেকে যদি x² / a² কে আমরা কমন নেই, কমন মানে ভাগ, তাহলে 1 - a² / x² থাকবে, অর্থাৎ এখান থেকে y = চলে আসবে ± b / a × x √1 - a² / x²। এটা আমরা পাইলাম অধিবৃত্ত সমীকরণ থেকে। ওকে, এটা মানে কিন্তু এই যে সমীকরণটা এটা কিন্তু ছিল এই যে লাল রেখার সমীকরণ, হ্যাঁ, এই অধিবৃত্তটার সমীকরণ ছিল এটা। তো আমরা ধরে নিচ্ছি কি যে এই অসীম তটটা কোথায় গিয়ে এই অধিবৃত্তকে টাচ করবে,
অসীমে গিয়ে অনেক দূরে গিয়ে যা দেখবা টাচ করছে। তো সেই জায়গাটাতে বলো তো দেখি এক্স এর মান কত অসীমে? অবশ্যই বলবা ভাই অসীম যেহেতু তাইলে অসীমে তো আলটিমেটলি এক্স এর মানটা হবে ইনফিনিটি। তাহলে এক্স এর মান যদি অসীমে ইনফিনিটি হয় তাহলে ওখানে বলো তো এ বাই এক্স এর মানটা টেন্ডস টু কত আসবে? সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0। অর্থাৎ অধিবৃত্তের জন্য আমি এক্স এর মান যদি ইনফিনিটি বসাই তাইলে আমরা যে ইকুয়েশনটা পাবো, অধিবৃত্তি ইনফিনিটিতে কি করছিল, এই অসীম তট এবং অধিবৃত্ত দুইটা মিলিত হয়েছিল না? তার মানে ওই পয়েন্টের জন্য অর্থাৎ অসীমের জন্য অধিবৃত্ত যেটা আলটিমেটলি যেহেতু ওটার সাথে অসীম তট মিলিত হয়েছে, অসীম তট সেটাই হবে। তাহলে আমরা এক্স এর মান যদি ইনফিনিটি বসাই অর্থাৎ এ বাই এক্স টেন্ডস টু এ বাই এক্স এর মান যদি 0 বসাই তাহলে এই যে এ স্কয়ার বাই এক্স স্কয়ার এটা পুরোটা 0 চলে আসবে। 0 যদি চলে আসে তাহলে এখান থেকে পাবো y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইনটু এক্স। এটাই হচ্ছে আমাদের অসীম তটের সমীকরণ। তো এখানে তোমাদের আবার অনেকগুলো কোশ্চেন থাকে, সেটা হলো ভাই এখানে এক্স এর মান ইনফিনিটি বসাইলেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি এই জায়গাটাতে এক্স এর মান ইনফিনিটি বসাইলেন না কেন? তো দেখো আমি যদি এখানেও এক্স এর মান ইনফিনিটি বসাইতাম তাহলে মানটা কত পাইতাম? y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইনটু ইনফিনিটি মানে কত? ইনফিনিটি। দ্যাট মিন্স y ও ইনফিনিটি। দ্যাট মিন্স এক্স এর মান ইনফিনিটি হলে y এর মানও সেখানে ইনফিনিটি হবে, এটা তো আমি জানি। কিন্তু ইনফিনিটি যে হচ্ছে এটা কিভাবে তারা ইনফিনিটি হচ্ছে? একটা নির্দিষ্ট ফরম্যাটে হচ্ছে না। সাপোজ ধরো এইখানে এক্স এর মান ইনফিনিটি হলো y এর মান ইনফিনিটি, কিন্তু ওইটাকে যখন আরেকটু কাছে নিয়ে আসবা তখন একটা জায়গায় যখন এক্স এর মানটা একটা নির্দিষ্ট ভ্যালু পাবা তখন তো y এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, তাই না? তাহলে ওই ইনফিনিটি তো হচ্ছে, কিন্তু ওটা কি ফরম্যাটে ইনফিনিটি হচ্ছে আমি তার একটা ফর্ম চাচ্ছি। এই ফর্ম চাওয়ার জন্য আমরা এই জায়গাটাতে মান বসাবো না, এই জায়গাতে মান বসালে y এর মান তো ইনফিনিটি পাবো, সেটা তো আমরা জানি। কিন্তু কি ফরম্যাটে তারা ইনফিনিটি হচ্ছে, কিভাবে ইনফিনিটি হচ্ছে সেটা দেখার জন্য আমরা এই জায়গাটাতে বসাবো না, শুধু এটার একটা লিমিটিং ভ্যালু আমরা নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইনটু এক্স, এটা হচ্ছে অসীম তটের সমীকরণ। এই সমীকরণটা আমরা আরেকভাবে পেতে পারি শর্টকাটে, এটা আমরা নরমাল বেসিক থেকে আসলাম। এটা যদি আমরা পেতে চাই এই অসীম তটের সমীকরণ, তখন আমরা কি করব? শর্টকাটে যদি পাইতে চাই তাহলে এখানে যে অধিবৃত্ত সমীকরণে কনস্ট্যান্ট ছিল না, এই কনস্ট্যান্টকে যা 0 বানাই দিবা, তাহলে কাজ হয়ে যাবে। কনস্ট্যান্টকে কি বানাই দেব? 0 বানাই দেব, তাহলে ইকুয়েশন পাই যাবো। দেখো কিভাবে, আমি যদি বলি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল? 1 ছিল, তাই না? এই 1 কে কত ধরবো আমরা? 0। 0 যদি ধরো তাহলে এখানে কত পাবা? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখান থেকে পেয়ে যাবে ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ ইনটু এক্স। অর্থাৎ আমরা অধিবৃত্ত সমীকরণ থেকেও আসতে পারি, যদি এভাবে আসি তাহলে লিমিটিং ভ্যালু নিতে হবে, আর যদি লিমিটিং ভ্যালু না চাই শর্টকাটে বের করার জন্য জাস্ট অধিবৃত্ত সমীকরণে কনস্ট্যান্টকে আমরা 0 ধরে ফেলবো, তাহলে আমরা অসীম তটের সমীকরণটা পেয়ে যাব। এখন কথা হলো এই অসীম তটটা দেখতে কেমন? তো অসীম তটের সমীকরণ আমরা যেটা দেখতেছি, দেখো তো এখানে কয়টা সমীকরণ পাওয়া গেছে প্লাস মাইনাস দিয়ে? দুইটা, কিন্তু একটা হচ্ছে y ইকুয়ালস টু বি বাই এ ইনটু এক্স, আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস বি বাই এ ইনটু এক্স। দেখো তো এটা কি ফরম্যাটের ইকুয়েশন? x এবং y এর পাওয়ার কত করে? 1 করে করে। তাহলে এটা কি y সমান mx ফরম্যাটের ইকুয়েশন না? অবশ্যই y সমান mx ফরম্যাটের ইকুয়েশন, এবং x এর পাওয়ার যেহেতু 1 করে করে তাহলে অবশ্যই এটা y সমান mx, দ্যাট মিন্স সরলরেখার সমীকরণ। এবং কিরকম সরলরেখা? মূল বিন্দুগামী সরলরেখা, যেটার একটা ঢাল হচ্ছে পজিটিভ, এই বি বাই এ হচ্ছে একটা ঢাল, আর একটা ঢাল হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এরা হচ্ছে অসীম তট দুটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে একটু দেখি তো, আমরা যে এখানে দুটো টানছিলাম এটা কি মূল বিন্দুগামী ছিল? ইয়েস, মূল বিন্দুগামী ছিল, এবং একটা ঢাল পজিটিভ ছিল কারণ এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি থেকে কম কোণ তৈরি করে, আর একটা ঢাল নেগেটিভ কারণ 90 ডিগ্রি থেকে বেশি কোণ তৈরি করে। তাহলে অবশ্যই এই রেখার ইকুয়েশন হচ্ছে y সমান সমান বি বাই এ ইনটু এক্স, এই অসীম তট, এবং এই অসীম তটের ইকুয়েশন হচ্ছে y সমান সমান মাইনাস বি বাই এ ইনটু এক্স। এটা হচ্ছে দুইটা অসীম তটের সমীকরণ আর কি। তাহলে আমরা অসীম তটের সমীকরণ কি দেখলাম? এটা একটা সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। ওকে, তো এখন আমাদের সেই বিখ্যাত ইকুয়েশনে বিখ্যাত প্রশ্নটাতে আমরা আসবো, যে আমরা জানি যে উপবৃত্তের জন্য ভাইয়া এটা যদি উপবৃত্ত হয় তাহলে এখান থেকে এ পর্যন্ত এ ছিল, এখান থেকে এ পর্যন্ত বি ছিল। এখন আমরা যদি বলি যে একটা অধিবৃত্তের জন্য এ কোনটা বি কোনটা বলো, তো আমরা তখন কিভাবে অ্যান্সারটা দিব? দেখো যে এই জায়গাটা, এটার এই বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি, এটা একটা কি অধিবৃত্তের শীর্ষ না? শীর্ষটা কত ছিল? a,0। অর্থাৎ ভাই এখান থেকে এ পর্যন্ত এ, এটা আমি কনফার্ম মোটামুটি এটা এ, কিন্তু বি কোনটা আমি কিন্তু জানি না। বি বের করার জন্য আমরা যেটা কি করব, এই বিন্দুতে না একটা লম্ব টানবো। কি টানবো? লম্ব। সেটা মনে করো অসীম তটকে যায় এই বিন্দুতে ছেদ করলো। আমরা কি করব? এই বিন্দুতে একটা লম্ব টানবো, সেটা অসীম তটকে এই বিন্দুতে ছেদ করলো। এখন দেখো এই বিন্দুটা কোথায় অবস্থান করে? অবশ্যই এই রেখার উপর অবস্থান করে, যে রেখার ইকুয়েশন আমি জানি y সমান b বাই a ইনটু এক্স। তাহলে এই বিন্দুটার ভুজ কত? এই বিন্দুটার ভুজ কত? এ না? তাহলে এই বিন্দুটার ভুজ দিয়ে অবশ্যই এই রেখার সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমি জানি যে কি এই রেখার সমীকরণটা কত ছিল, দেখো তো দেখি। এই রেখার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু b বাই a ইনটু এক্স। তাহলে এই বিন্দুর জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, এই বিন্দুর জন্য x এর মান কত বলো তো দেখি? ভুজের মানটা কত? a। তাহলে x এর মানটা a এই বিন্দুর জন্য বসায় দাও, তাহলে b বাই a ইনটু এক্স এর মান যদি a বসায় দাও, a কাটা চলে যাবে, তাহলে y সমান সমান কত পাবা? b পাবা। দ্যাট মিন্স এই বিন্দুটার জন্য এই যে y এর মান যেটা ছিল এটা হচ্ছে b।
অর্থাৎ একটা অধিবৃত্তের জন্য এটা হচ্ছে শীর্ষ মানে কেন্দ্র থেকে শীর্ষ দূরত্ব ওকে, এবং বিটা কোনটা, বিটা হলো ওই শীর্ষবিন্দুতে আমরা একটা লম্ব টানবো, সেই লম্বটা গিয়ে যেখানে অসীম তটকে ছেদ করবে, লম্বটা গিয়ে যেখানে অসীম তটকে ছেদ করবে সেইটুকু, ওই যে কি বলে ওই অ্যাক্সিস থেকে ওইটুকু দূরত্বটাই হলো বি। তাহলে আমরা আবারও রিভিউ দিচ্ছি যে অসীম তটটা আলটিমেটলি কি জিনিস, যে লাইনকে ফলো করে অধিবৃত্ত একটা নির্দিষ্ট টাইম পরে চলতে থাকে সেটা হচ্ছে অসীম তট। সেই অসীম তট অধিবৃত্তকে টাচ করতে চাই বাট পারে না, আমরা ধরে নিচ্ছি অসীমে গিয়ে টাচ করবে, যার কারণে অসীম তটের সমীকরণ বের করতে এক্স এর মান ইনফিনিটি বসাবো, অর্থাৎ এ বাই এক্স এর মান 0 বসাবো। আর এক্স এর মান কেন 0 বসাইলাম না, কারণ 0 বসাইলে ওয়াই এর মানও এক্স এর মান ইনফিনিটি বসাইলাম না, কারণ ওয়াই এর মানও ইনফিনিটি আসবে, কিন্তু কি ফরম্যাটে ইনফিনিটি হচ্ছে সেইটা বোঝার জন্য এটা আমরা একটা লিমিটিং ভ্যালু নিচ্ছি, বাট এটাকে এভাবেই রাখতেছি। তাহলে আমরা এখানে y সমান প্লাস মাইনাস বি বাই ইনটু এক্স পাইলাম, যেটা একটা মূল বিন্দুগামী দুটো রেখা, একটা প্লাস একটা মাইনাস। সো এই হচ্ছে দুইটা অসীম তরের সমীকরণ। এটা আমরা এখান থেকেও আসতে পারি, বাট শর্টকাটে অসীম তরের সমীকরণ বের করতে গেলে আমরা কি করে দিব, জাস্ট আমাদের অধিবৃত্তের সমীকরণে কনস্ট্যান্টকে 0 বানাই দিব, দিলে আমরা একটা রেখার সমীকরণ পাবো। আর এই অসীম অধিবৃত্তের জন্য এ আর বি কোনটা, আমরা দেখতেছি যে শীর্ষবিন্দুতে একটা লম্ব টানবো, সেটা গিয়ে যেখানে যে বিন্দুতে অসীম তটকে টাচ করবে বা ছেদ করবে আসলে টাচ না, যে বিন্দুতে ছেদ করবে ওইটুকু হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে বি। এখন যদি আমাদেরকে কখনো কি কোশ্চেন করে যে সাপোজ ধরো যে কি বললো যে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 61 ইকুয়ালস টু 0, সাপোজ ধরো এরকম একটা ইকুয়েশন দিল, দিয়ে বলছে এটার অসীম তটের সমীকরণ কত, অসীম তটের সমীকরণ কত, আমরা বের করতে পারবো না, কি করবো নর্মালি, এটা 0 না সরি এটা 1 দিয়ে দিয়েছিল, এটাকে যদি আমরা ইকুয়েশন করতে চাই তাহলে এই 1 কে অসীম তটের সমীকরণ বের করতে এটাকে 0 ধরে ফেলবো, তাহলে ওয়াই স্কোয়ার বাই 61 ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 9 চলে আসবে, অতএব ওয়াই ইকুয়ালস টু চলে আসবে প্লাস মাইনাস √61 বাই 3 ইন্টু এক্স। এটাই হচ্ছে অসীম তটের সমীকরণ। আশা করি আমরা অসীম তটের সমীকরণটা বের করতে পারবো এবং এই অধিবৃত্তের বি এর ব্যাখ্যাটাও আমরা পেয়ে গেছি।